হ্যালো সবাইকে, আর নতুন একটা এপিসোড নিয়ে ফিরে এলাম কোয়েল রিস চ্যানেলেতে। আমি ঋতঙ্কর। এই এপিসোডটা মেইনলি হবে আমার 2024 যে লাদাখ রাইড তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই লাদাখ রাইডের যাবতীয় এক্সপিরিয়েন্স, যাবতীয় যা আমি শিখেছি সব কিছু ডিটেলস এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, যাতে 2025, 26 বা ফিউচার তোমরা যারা লাদাখ রাইড করবে তাদের কোনো রকমের ট্রাবল না হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট থিং ফার্স্ট, আইটিনারি বা রুট। প্রথমেই বলে রাখি যে আমি কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত বাইক ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই গতি লজিস্টিককে দিয়ে, আর আমি নিজে ফ্লাইটে পৌঁছে যাই শ্রীনগর। শ্রীনগর থেকে প্রথম যে নাইট স্টে ছিল সেটা ছিল সোনমার্গে। তারপরের দিনকে সোনমার্গ থেকে আমরা জজিলা পাস ক্রস করে কার্গিল মিউজিয়াম দেখে কার্গিলের মধ্যে ওয়াকাতে গিয়ে নাইট স্টে করি। থার্ড যে নাইট স্টে ছিল সেটা ছিল ওয়াকা টু লে। ইন বিটুইন পড়েছিল নামকিলা পাস এবং দ্য মুনল্যান্ড লামা ইউরু। লে থেকে তার পরের দিনকে আমরা পৌঁছে যাই হুন্ডার, যেটা নুব্রাতে। ইন বিটুইন পড়েছিল দ্য অলমাইটি খারদুংলা পাস এবং ডিসক্রেট মনেস্ট্রি। নুব্রাতে আমাদের ছিল 2 রাত্রি থাকার প্ল্যান, সেই জন্য নুব্রা হুন্ডার থেকে আমরা তুর্তুক যাই এবং ব্যাক করে আসি হুন্ডারে আমাদের যে ক্যাম্পিং ছিল। হুন্ডারেতে আমাদের 2 রাত্রি কমপ্লিট হওয়ার পরেতে আমরা হুন্ডার থেকে বেরিয়ে শায়ক রুট দিয়ে পৌঁছে যাই প্যাংগং। নুব্রা থেকে প্যাংগং এই যে স্ট্রেচটা মোটামুটি 70% কিন্তু পিওর অফরোডিং। প্যাংগং এতে নাইট স্টে এর পরে আমরা চলে আসি আবার লেতে। তো লেতে আসার জন্য ইন বিটুইন আমাদের পড়ে গেছিল ছাংলা পাস। লেতে নাইট স্টে এর পরেতে আমরা চলে আসি সারচু। সারচু আসতে গেলে মধ্যখানে পড়েছিল টাংলাংলা পাস, এবং সারচু থেকে লাস্ট যে আমাদের স্টে ছিল দ্যাট ইজ মানালি, আসতে গেলে মধ্যখানে পড়েছিল বারালাজলা। সো দিস ইজ অল অ্যাবাউট আইটিনারি। এটাই ছিল আমাদের রুট। এখন স্ক্রিনের এখানেতে সবকটা ভিজিবল। সো নেক্সট পয়েন্টে আসা যাক। আইটিনারির পরেতে নেক্সট পয়েন্ট হচ্ছে থিংস টু ক্যারি। সো থিংস টু ক্যারির মধ্যে আমি মেনলি যেগুলো মাস্ট ক্যারি সেগুলো নিয়ে এখন কথা বলছি। মাস্ট ক্যারির মধ্যে, যেহেতু হাই অল্টিটিউডে আমরা রাইড করব, একটা অক্সিজেন ক্যান অবশ্যই রাখতে হবে। তার সাথে কোকা 30 অথবা ডায়ামক্স 250 এটা কিন্তু সাথে ক্যারি করতে হবে এবং খেতে হবে। সেটা ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াই উচিত। আমি ডায়ামক্স পার্সোনালি ইনটেক করেছিলাম, আমার কোথাও লাদাখ রাইডে কোনো রকম ট্রাবল হয়নি। এবং তার সাথে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি, প্রচণ্ড রকম জল খেতে হবে যাতে বডি সব সময় হাইড্রেট থাকে। ডিহাইড্রেশন যদি আসে তাহলে কিন্তু পায়ে ক্র্যাম্পস আসবে এবং অক্সিজেন ট্রাবল আসা একদম মাস্ট। সেই জন্য ওআরএস যদি একটু খাওয়া যায় খুব ভালো হয়, জল এবং একটা চিউইং গাম যদি চিউ করা যায় সেটাও কিন্তু অক্সিজেনের জন্য খুব ভালো। এটার সাথে যদি ডার্ক চকলেটস এবং নাটস ক্যারি করা হয় সেটা কিন্তু বেশ ভালো। হাই অল্টিটিউডে এগুলো সব কিছুই কাজে আসে। এর সাথে যেহেতু লাদাখেতে খুব সান হিট প্রচণ্ড বেশি, সেই জন্য একটা সানগ্লাস মাস্ট ক্যারি এবং একটা ক্যাপ। এবং এই সানগ্লাসটি যদি পোলোরাইজড হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, প্রচণ্ড রকম চোখ কুল থাকে। এবং আমি যেটা সবসময় মনে করি যে আমাদের রাইডিং পারপাসেতে অনেক রকম জামা কাপড় ক্যারি করা কিন্তু স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে খুব প্রবলেমেটিক। সেই জন্য টপ টু বটম যদি আমরা গিয়ার্ড আপ থাকি, মানে আমরা রাইডিং জ্যাকেটস যদি ইউজ করি, রাইডিং প্যান্টস যদি ইউজ করি, রাইডিং বুটস যদি ইউজ করি, তাহলে কিন্তু আমাদের রেগুলার যে জামা কাপড় সেগুলো কিন্তু নোংরা হবে না। সেই জন্য রাইডিং জ্যাকেটস, রাইডিং প্যান্টস, রাইডিং বুটস, রাইডিং গ্লাভস, অবশ্যই হেলমেট, এগুলো তো আমাদের সাথে ক্যারি করা উচিত, যাতে সকালবেলা জাস্ট ডাস্টিং করলাম আর রাইডে বেরিয়ে গেলাম। আর এটা ছাড়া আমাদের যেটুকু আলাদা যে জামা কাপড় প্যান্ট যেগুলো লাগবে, মানে টি শার্টস লাগলো, আমাদের হাফ প্যান্ট লাগলো, ট্রাউজার্স লাগলো, এগুলো যদি আমরা ড্রাই ফিট মেটেরিয়ালের ইউজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে গেলেও সেটা শুকিয়ে যাবে এবং খুব ছোট্ট জায়গার মধ্যে সেগুলো সবকটা ক্যারি করা যায়। স্পেস ম্যানেজমেন্টের জন্য ড্রাই ফিটের জিনিসপত্র, মানে ড্রাই ফিটের ক্লোদিং কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। এবং যেরকম বলছিলাম যে প্রচন্ড রকম সান হিট আছে, সেই জন্য যদি একটা সানস্ক্রিন লোশন ক্যারি করা হয় তাহলে কিন্তু সেটা বেশ কাজে দেবে। সো দিস ইজ অল অ্যাবাউট থিংস টু ক্যারি অ্যাকর্ডিং টু মি, যেটা আমার এক্সপিরিয়েন্স বলছে, যেগুলো মাস্ট ক্যারি। এটা ছাড়া কেউ যদি আরো কিছু ক্যারি করতে চায় এবং যদি ক্যারি করতে পারে, সব থেকে বড় কথা, কারণ একটা লাগেজের ব্যাপার রয়েছে, সো সেটা তার ব্যাপার। বাট অ্যাকর্ডিং টু মি দিস আর দ্য থিংস উইচ ইউ মাস্ট ক্যারি। ওকে, সো কামিং ডাউন টু দ্য থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে পারমিট। পারমিট নিয়ে আমাদের সবাইকার একটা চিন্তা থাকে যে লাদাখে পারমিট কি লাগবে। লাদাখের পারমিট কিন্তু খুব ইজি পারমিট।
এখানেতে জাস্ট একটা ইনার লাইন পারমিট লাগে। তো সেটা অপ্ট করতে গেলে ওদের নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি লিঙ্কটা এখন এখানেতে দিয়ে দেবো। সো এই লিঙ্কটা থেকে গিয়ে একদম ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য 500, 550 বা 600 টাকা মতো একটা ফিস রয়েছে, সেটা ভরে দিলেই আমাদের ইনার লাইন পারমিট কিন্তু ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাব। কোনো এজেন্টের এখানে কিন্তু অ্যাকচুয়ালি দরকার নেই। ওকে, সো কামিং ডাউন টু দ্য ফোর্থ পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাইক ট্রান্সপোর্টেশন বা বাইক লজিস্টিক নিয়ে। আমি যেহেতু কলকাতা থেকে বাইক চালিয়ে যাইনি, শ্রীনগর পর্যন্ত আমি ফ্লাইটে গেছি এবং গাড়ি আমার গেছে গতি লজিস্টিক, একটা পুরোপুরি কন্টেনারের মধ্যে। তো আমি সেই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখছি, কারণ আমি জানি অনেকেই বাইক চালিয়ে যেতে চায় না, তারা ভাবে যে তাদের বাইক আমার মতোই যদি ট্রান্সপোর্ট হয়ে যায়। সো আমি যেহেতু গেছি আমি ইনফরমেশনটা শেয়ার করছি। আমার টোটাল পড়েছিল এখান হাওড়া থেকে শ্রীনগর পর্যন্ত 8,500 টাকা। 7,000 টাকা নিয়েছিল গতি লজিস্টিক এবং 1,500 টাকা হচ্ছে প্যাকিংয়ের কস্ট। গাড়িতে একটা স্ক্র্যাচ পর্যন্ত আসেনি। 10 থেকে 11 দিনের মধ্যে আমার গাড়ি পৌঁছে গেছিলো শ্রীনগরেতে, এবং শ্রীনগর থেকে আমি গাড়ি নিয়ে আমার লাদাখ জার্নি স্টার্ট করে দিই। ওয়্যারএজ আমি যখন ডাউনে আসি তখন তখন আমি বাইক চালিয়ে কালকা চলে আসি, কারণ কালকা মেলেতে আমার টিকিট কাটা ছিল। কালকা মেলেতে যেহেতু টিকিট কাটা ছিল, কালকা মেলেই আমি গাড়ি আনতে চাই। বাট আনফর্চুনেটলি গভর্নমেন্টের যে পার্সেল ভ্যান, সেই পার্সেল ভ্যানের ভেতরেতে প্রাইভেট কিছু কোম্পানিকে গভর্নমেন্ট লেট আউট করে রেখেছে। যদি গাড়ি নিয়ে আসতে হয় তো বাধ্য হয়েছিলাম এক প্রকার যে ওই প্রাইভেট যে কোম্পানি তার থ্রু আমার বাইকটাকে ট্রান্সপোর্ট করাতে। কারণ ওখানেতে যদি আমি গভর্নমেন্টের যে রেগুলেশন, সেই রেগুলেশন দিয়ে যদি বাইক ট্রান্সপোর্ট করাতাম তাহলে হয়তো আমার খরচা পড়তো 3 থেকে 3,500 টাকা। বাট গাড়ি আসবে 20 দিন 25 দিন পরে, সো সেটা আমি চাইনি করতে। সো আমি প্রাইভেট যে কোম্পানি তার থ্রুই গাড়িটা আনাই, এবং তাতে আমার খরচা পড়ে যায় প্রায় 8,500 টাকাই। কিন্তু গাড়ি এসেছিল খুব বাজেভাবে, গাড়ি মাটিতে পড়ে গেছিলো। আমার গাড়ি সেই অর্থে ড্যামেজ হয়নি, টুকটাক হয়তো হ্যান্ডেল ট্যান্ডেল একটুখানি ঘষে গেছিলো, কিন্তু অন্যান্য আর বাদ বাকি কেটিএম অ্যাডভেঞ্চার একটা উঠেছিল, R15 একটা উঠেছিল, প্রচণ্ড ড্যামেজ হয়েছিল। সো আমি কখনোই রেকমেন্ড করবো না ট্রেনেতে কোনো বাইককে ট্রান্সপোর্ট খুব রাফ হ্যান্ডেলিং করে। সো আমি গতি লজিস্টিককে দিয়ে এনেছিলাম, 8,500 টাকা আমার ওভারঅল প্যাকিং নিয়ে পড়েছিল, এবং ট্রেনেও আমার 8,500 টাকা পড়েছিল, কিন্তু হেল অ্যান্ড হেভেন ফারাক দুটো ট্রান্সপোর্টেশনের মধ্যে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই ট্রান্সপোর্টেশন ইনফরমেশন রিগার্ডিং আমার বাইক, যেটা আমি হাওড়া থেকে শ্রীনগর এবং কালকা থেকে হাওড়া পর্যন্ত নিয়ে এসেছি। তো এবার চলে আসি কস্টিং এর পার্টেতে, কতটা আমাদের কস্ট পড়েছিল। সো প্রথমেই বলে রাখি যে আমার ফ্লাইটের ওয়ান সাইড আমার যেহেতু ছিল, সেই জন্য এক একজনের 7,500 টাকা করে পড়েছিল, দ্যাট ইজ 15,000 টাকা। এবার ওখানেতে পৌঁছানোর পরেতে আমরা শ্রীনগরেতে এক রাত্রি থাকি, তো সেই জন্য যে ঘর ভাড়া যেটা পড়ে সেটা 2,500 টাকার ঘর ভাড়া পড়েছিল। আর এটা ছাড়া শ্রীনগরেতে আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসা এবং শিকারা রাইড, আমি সবটা নিয়ে টোটাল বলছি, ওখানেও আমাদের ওই অ্যারাউন্ড 2,400 থেকে 2,500 টাকা মতো পড়েছিল। পার ডে আমাদের কালকাতে খরচা পড়েছিল 1,500 টাকা হোটেল ভাড়া, এবং শ্রীনগরে এক রাত্রি এবং কালকায় 2 রাত্রি, তার তো একটা ফুডিং কস্ট রয়েছে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি বলছি যে আমাদের পড়েছিল ওই 2,000 টাকা করে, তার মানে হয়ে গেল ওই 6,000 টাকা। আর আমরা কালকা মেলেতে 2 টায়ার এসিতে ফিরেছিলাম। সো আমাদের রেট, মানে আমাদের যে টিকিটের চার্জেস ছিল সেটা হচ্ছে টোটাল আমি বলছি 5,400 টাকা, মানে 2,700 টাকা এক একজনের, 2,700 টাকা করে এক একজনের আমাদের কালকা মেল 2 টায়ার এসিতে টিকিট পড়েছিল, এবং যার জন্য 5,400 টাকা টোটাল হয়। আর এটা ছাড়া যে মেন যে কস্টিং সেটা হচ্ছে আমরা যে গ্রুপের সাথে রাইড করেছিলাম গোল্ডেন ইগল এক্সপিডিশন, তো আমাদের কাপল শেয়ারিং ছিল ডাবল বেড, তো সেটার আমাদের কস্টিং পড়েছিল ওই 23,500 টাকা। দুজনকার 23,500 টাকা, মানে 4,700 আমরা পে করেছিলাম গোল্ডেন ইগলকে। তাতে আমাদের ফুডিং ছিল, লজিং ছিল, এবং মার্শাল ছিল, মানে আমাদের যে বাইক নিয়ে যে গাইড করছিল উনি ছিলেন, এবং মেকানিক ছিল, ব্যাকআপ ভেহিকেল ছিল। সো এটার জন্য 23,500 টাকা এক একজনের আমাদের খরচা পড়েছিল। তো সবকিছু যদি যোগ করা হয় তাহলে পড়ছে হচ্ছে 80,900 টাকা। তবে এখানেই কস্টিং এর পার্ট শেষ নয়। এবার এই বাইকের যে খরচা সেটা আমি বলবো, যে বাইকটা ট্রান্সপোর্ট যেহেতু আমি করেছিলাম, গতি লজিস্টিক আমার চার্জেস নিয়েছিল 7,000 টাকা, এবং প্যাকিং পড়েছিল 1,500 টাকা। সেই জন্য 8,500 টাকা আমার গতি লজিস্টিকে পড়েছিল, এবং কালকা মেলে যে আমি ফিরিয়ে আনি সেটাতেও কিন্তু আমার 8,500 টাকাই খরচা পড়ে। তার মানে 17,000 টাকা আমার গাড়িটাকে ট্রান্সপোর্ট করার জন্য আমার পড়েছিল, মানে এখান থেকে শ্রীনগর, হাওড়া থেকে শ্রীনগর এবং কালকা থেকে হাওড়া। এটা ছাড়া
বাইকেতে তেল লেগেছিল 100 লিটার, আমি অ্যাভারেজ বলছি 100 লিটার। রিজনটা কি, আমাদের আমার টোটাল রাইড হয়েছিল 2300 কিলোমিটার। 2100 কিলোমিটার আমি লাদাখে করি, আর বাকিটা ওই কালকা এবং আপ অ্যান্ড ডাউন কিছুটা নিয়ে আমি 2300 কিলোমিটার ধরছি। সো 2300 কিলোমিটার যদি হয়, আমার গাড়ির অ্যাভারেজ দিয়েছিল 23 করে, মানে গাড়ির মাইলেজ দিয়েছিল 23 kmpl। এবং আমাদের লাদাখেতে অন অ্যান্ড অ্যাভারেজ তেলের যে দাম, আমি যদি 100 টাকা গড় ধরি, তাহলে 100 লিটার মানে 10,000 টাকা সোজা একটা গড় হিসেব আমার গাড়ির তেল খরচা। এবং আমাকে ইঞ্জিন অয়েল একবার ফেলে দিয়ে ফ্লাশ করতে হয়েছিল, তার জন্য ইঞ্জিন অয়েল এবং সার্ভিসিং নিয়ে 2,500 টাকা মতো আমার খরচা পড়ে, সেটা আমি লেতে করি। তো আমি যদি দুখানা খরচাকে সাম আপ করি, বাইকের খরচা 29,500 এবং আমার ফ্লাইটের খরচা, ট্রেনের খরচা, থাকা খাওয়া, সেগুলো সব খরচা যদি আমি সাম আপ করি, সো দ্যাট ইজ কামিং ডাউন টু 1,10,000 টাকা প্লাস। এবার এর সাথে আরো কিছু টুকটাক খরচা ছিল, যেরকম আমি ধরে রাখছি 2-3 হাজার টাকা জলের বোতল ছিল, বা আমরা হয়তো কিছু ছোটখাটো জিনিস খেয়েছি, চিপস খেয়েছি, ফ্রুটস খেয়েছি। সো এগুলো খুব নমিনাল এবং পার্সোনাল হেড, আমি এগুলোকে আর সেই জন্য খুব একটা বলছি না। সো আমাদের অন অ্যান্ড অ্যাভারেজ 1,10,000 টাকা খরচা হয় দুজনকার। তো মাথা পিছু তার মানে 55,000 টাকা করে আমাদের লাদাখের খরচা হয়। কিছু ছোট ছোট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি পয়েন্টস বলছি, এগুলো মাথায় রাখা খুব দরকার লাদাখ ট্রিপের জন্য। 1 নম্বর, আমরা যে ইঞ্জিন অয়েল গাড়িতে ইউজ করি, একটা বটল এক্সট্রা ক্যারি করতে হবে, কারণ হাই অল্টিটিউডে যখন আমরা অফরোডিং করব, তখন কিন্তু ইঞ্জিন অয়েল ড্রাস্টিকলি একটু কমে যায়। আমরা ইঞ্জিন অয়েল কমে যাওয়া মানে ভাবি যে ইঞ্জিনের কিছু প্রবলেম এসছে, পিস্টন ওরিংস থেকে লিকেজ হচ্ছে, বাট তা নয়। হাই অল্টিটিউডে কিন্তু বাইক চালালে তখন এই ইঞ্জিন অয়েলটা দরকার লাগবে। 1 নম্বর। 2 নম্বর, অবশ্যই জল এবং ওয়ারেস, যেটা এর আগে আমি বলেছি সেটা আমি আবার রিপিট করলাম, এটা কিন্তু খুব দরকার ক্যারি করা এবং খাওয়া। তার সাথে লিউব, বাইকের চেনের লিউব একটা অবশ্যই ক্যারি করতে হবে। এবং আমাদের লাদাখ সার্কিট করতে গেলে দুটো মেনলি রুট দিয়ে এই সার্কিট কমপ্লিট করা যায়। একটা আমি যে রুট দিয়ে গেছি, শ্রীনগর হয়ে মানালি দিয়ে বেরোনো, আর একটা মানালি দিয়ে শুরু করে শ্রীনগর হয়ে বেরোনো। সো যারা মানালি দিয়ে যেতে চাইছো, আমি বলবো যে একটু ভেবে দেখো। রিজনটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে বডিকে অ্যাক্লামাটাইজ যদি না করি, তাহলে কিন্তু অক্সিজেন ট্রাভেল আসাটা খুব স্বাভাবিক। এবং যদি সব থেকে আগে খুব অফরোডিং করে ফেলি বেশি রকম, তাহলেও এই অক্সিজেন ট্রাভেল আসা একটু স্বাভাবিক হয়ে যায়। এবং প্রথমেই যদি খুব অফরোডিং করতে হয়, তখন ওই ট্রেনেতে কিন্তু অসুবিধে হয়। তো সেই জন্য শ্রীনগর দিয়ে যদি আমরা উঠি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের স্টেপ বাই স্টেপ বডি অ্যাক্লামাটাইজ হবে। অক্সিজেনটা আমাদের শরীর ধীরে ধীরে লো অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে নেবে, তাতে অক্সিজেন ট্রাভেল আসার সম্ভাবনাটা সত্যি অনেক কমে যায়। কিন্তু মানালি দিয়ে যারা উঠতে চায়, তাদের কারণটা কি, যে খুব তাড়াতাড়ি মানালি থেকে লে উঠে যাওয়া যায়। কিন্তু উঠতে গেলেই প্রথমেই বারলাজিলা পাস পড়বে, সেটা কিন্তু যথেষ্ট অফরোডিং, এবং সেখানে কিন্তু যথেষ্ট এক্সপার্টিস দরকার, এই অফরোডিং এই স্কিলটা দরকার। তো আমরা যারা শ্রীনগর দিয়ে উঠছি, আমরা ধীরে ধীরে টেরেনটার সাথে পরিচিত হচ্ছি। সো প্রথমেই যদি আমাকে বারলাজিলায় ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু একটু হলেও প্রবলেম। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু বরফ ধীরে ধীরে গলছে, যখন আমরা এই লাদাখ যখন কমপ্লিট করি, তখন আমরা ধীরে ধীরে দেখেছি যে বরফ অবশ্যই গলছে। তো সেই জন্য যদি আমরা সকাল আর্লি মর্নিং যদি এই জলের যে ওয়াটার ক্রসিংগুলো ক্রস করে যাই, তখন এই ওয়াটার ক্রসিংগুলো খুব বেশি ওভার ফ্লাডেড হয় না, কারণ সান হিটটা যখন পাবে ধীরে ধীরে 12টা-1টার পর থেকে কিন্তু ওয়াটার ক্রসিংগুলো খুব ফুলে ফেপে ওঠে। তো সেই জন্য যদি মানালি দিয়ে ওঠা হয়, তাহলে কিন্তু বারালাসলা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 12টা-12:30 বেজে যায়। সো সেটা কিন্তু ওয়াটার ক্রসিংয়ের দিক থেকেও একটুখানি টাফ হয়ে যায়। সো আমার মনে হয় যে শ্রীনগর দিয়ে লাদাখ সার্কিট যদি আরম্ভ করা হয়, এবং সেটা যদি মানালিতে এসে এন্ড করা হয়, সো সেটা সব থেকে ভালো রুট। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে, যদি ইনফরমেশনগুলো মনে হয় কাজে দিয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। বাই।